আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকার স্কুলে ভয়াবহ বিমান বিধ্বস্তের খবর, পুরে একসাথে এত শিশুর মৃত্যু এর আগে দেখেনি বাংলাদেশ। পরমাণু ইস্যুতে আমেরিকাকে এড়িয়ে ইউরোপের 3 দেশের সাথে আলোচনায় বসছে ইরান। হঠাৎ পুতিনের সাথে খামেনির উপদেষ্টার বৈঠক কেন? কমলা রঙের বিড়াল বদলে দিয়েছে এক মাদকাসক্ত যুবকের জীবন। কিভাবে সিনেমাকেও হার মানায় এমন বাস্তব ঘটনার গল্প জানাবো আজ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে পুড়ে শিশুসহ এত শিক্ষার্থীর হতাহতের ঘটনা এর আগে কখনো দেখেনি বাংলাদেশ। কখনো এত নিষ্পাপ নিরীহ শিশুর এমন বিভৎস মৃত্যুর সাক্ষী হতে হয়নি এই দেশকে। শুধু বাংলাদেশ নয়, সোমবার ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষক সহ অন্তত 20 জনের মৃত্যু আর 200-র কাছাকাছি আহতের খবর নাড়া দিয়েছে, কাঁদিয়েছে গোটা বিশ্বকে। তাই তো বিবিসি, CNN, রয়টার্স, আল জাজিরা সহ বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমগুলো তাদের প্রধান শিরোনামগুলোতে রেখেছে বাংলাদেশের এই খবরটি। কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। সন্তানের খোঁজে পাগলপ্রায় বাবা বারবার ছুটে যেতে চাচ্ছিলেন দুর্ঘটনাস্থলের দিকে। আরেকদিকে কলিজার টুকরো সন্তানের জন্য মায়ের তীব্র আহাজারি। চঞ্চল নিষ্পাপ এত শিশুর হঠাৎ থেমে যাওয়ায় হতবাক, নির্বাক, স্তম্ভিত গোটা বাংলাদেশ। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে পুড়ে শিশু কিশোর সহ এত শিক্ষার্থীর এমন বিভৎস মৃত্যু আর আহতের ঘটনা যে এর আগে কখনো দেখেনি বাংলাদেশ। কখনো দেখেনি জ্বলে পুড়ে যাওয়া শরীর নিয়ে শিশু কিশোরদের ছোটাছুটি, তাদের নিষ্প্রাণ দেহ। শুধু বাংলাদেশ নয়, এমন ভয়াবহতা কাঁদিয়েছে, নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। তাই তো দুর্ঘটনাস্থলের এমন সব চিত্র ও হাসপাতালের নানা ছবি ধারণ করে প্রচার করছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া বিবিসি, CNN, আল জাজিরা সহ বিশ্বের বড় বড় প্রায় সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে এসেছে ঢাকার স্কুলে ভয়াবহ বিমান বিধ্বস্তের খবরটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রধান শিরোনাম হয়েছে বাংলাদেশের স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যুর খবর। তারা জানিয়েছে হতাহতদের বয়স 4 থেকে 18 বছর। ঢাকার স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যু। আমেরিকার সংবাদ মাধ্যম CNN-এর প্রথম পাতায় দ্বিতীয় শিরোনাম ছিল এটি। তারা বলছে ক্লাস চলার সময় স্কুল ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়। বাংলাদেশের ইতিহাসে এটি ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা বলে উল্লেখ করেছে তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রথম পাতাতেও গুরুত্বের সাথে এসেছে খবরটি। তারাও ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন। রয়টার্সের ওয়েবসাইটেও শিরোনাম ছিল একই। তারাও গুরুত্বের সাথে প্রচার করেছে বাংলাদেশে বিমান দুর্ঘটনা আর হতাহতের খবর। বাংলাদেশের বিমান দুর্ঘটনা কে চালাচ্ছিল? এয়ারফোর্স F-7 এয়ারক্রাফট, এই শিরোনাম করেছে ভারতের সংবাদ মাধ্যম উইয়ন। পাইলট তৌকির ইসলাম সাগরের পরিচয় তুলে ধরে ঘটনার বিবরণ দিয়েছে তারা। এছাড়া ডয়েচে ভেলে, NDTV সহ অনেক সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে এসেছে বিমান দুর্ঘটনার খবরটি। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে আরেকটি ভয়াবহ দুর্ঘটনার থেকে বেঁচে গেল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। মুম্বাইয়ে এই দুর্ঘটনার বিমানের ইঞ্জিন, চাকা, রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা সবাই অক্ষত আছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সোমবার সকাল 9:27 মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা হয়। কেরালার কোচি থেকে যাওয়া বিমানটি অবতরণের সময় রানওয়েতে পিছলে গেছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এর জন্য ব্যাপক বৃষ্টির কারণে রানওয়ে পিচ্ছিল থাকার ঘটনাকে দূষেছে সংস্থাটি। এই ঘটনায় বিমানের 3টি চাকা ফেটে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ইঞ্জিন। নিয়ন্ত্রণহীন বিমানের আঘাতে রানওয়ের পাশে থাকা দিক নির্দেশক 3টি বোর্ড ও 4টি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা কবলিত AI-2744 মডেলের এয়ারবাসের ধারণ ক্ষমতা 400 জনের বেশি। এই দুর্ঘটনার পর দীর্ঘ সময় ওই বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়। এর আগে গত 12 জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের 30 সেকেন্ডের ভেতরে একটি ভবনের উপর বিধ্বস্ত হলে 230 জন যাত্রী ও 12 জন ক্রু নিহত হয়।
পরমাণু ইস্যুতে অচল অবস্থা কাটাতে আমেরিকাকে এড়িয়ে ইউরোপের ৩ শক্তিধর দেশ ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। আসছে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে হবে এই আলোচনা। তবে আলোচনা শুরুর আগে কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়া পরমাণু ইস্যুতে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রতিস্থাপনের কথা জানিয়েছে ইরান। ইরানি সেনাবাহিনীর অপারেশন উইংয়ের উপপ্রধান মাহমুদ মুসাফি এ কথা জানিয়েছেন। দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই ক্ষতিগ্রস্ত সব এয়ার ডিফেন্স সিস্টেম সংস্কার করা হয়েছে বলে জানান তিনি। ২০ জুলাই এক বিবৃতিতে মুসাফি বলেন, আকস্মিক হামলায় ইরানের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, তা মোটেই গোপন করার মতো বিষয় নয়। তবে এরই মাঝে সেই ক্ষতি কাটিয়ে ইরানের আকাশ সুরক্ষিত করা হয়েছে। জুনে ১২ দিনের যুদ্ধে শত্রুপক্ষ মরিয়া প্রচেষ্টার পরও ইরানের প্রতিরক্ষা গুড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মুসাফি বলেন, ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রমাণ করেছে যে দেশের আকাশ নিরাপদ রাখতে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সেগুলো প্রস্তুত। ড্রোন সহ শত্রুর অনেকগুলো আকাশযান ভূপাতিত করা সেই প্রতিশ্রুতিরই পরিচায়ক। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, ১২ দিনের যুদ্ধে নানা পর্যায়ের হামলায় ইরানের অন্তত ১২০টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস বা অকার্যকর করা হয়, যা দেশটির মোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ১/৩। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়ার S-300, দেশীয় বাভার 373, চীনা ব্যাটারি এবং চীন ও রাশিয়ার রাডার সিস্টেম দিয়ে গড়ে তোলা। তবে ক্ষতিগ্রস্ত এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিস্থাপনে বিদেশ থেকে কিছু আমদানি করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এদিকে পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা পুনরায় শুরু না করলে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকির মাঝেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। শুক্রবার ইস্তাম্বুলে উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই আলোচনা হবে বলে ২১ জুলাই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি হুমকি দেয়, পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনায় না বসলে আগস্টের শেষ নাগাদ তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে তারা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যদি ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের ওই ৩ দেশ সত্যিই গঠনমূলক কোনো ভূমিকা রাখতে চায়, তবে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সাথে হুমকি ও চাপ প্রয়োগের যে পুরাতন নীতি, সেসব থেকে সরে আসতে হবে তাদের। অন্যদিকে শুক্রবারের ওই বৈঠকের আগেভাগেই কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ২০ জুলাই মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের লারিজানি ও পুতিনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে সম্মতির পরপরই হওয়া পুতিন লারিজানির এই বৈঠক নিয়ে বিশেষ কৌতূহল সৃষ্টি হয়েছে। পেসকভ জানান, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন লারিজানি ও পুতিন। অনেক বিশ্লেষকের মতে লারিজানির হঠাৎ মস্কো সফর তেহরানের বিশেষ কূটনৈতিক তৎপরতার অংশ। এর মধ্য দিয়ে পরমাণু ইস্যুতে রাশিয়াকে গভীরভাবে যুক্ত করতে চাইছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। আফগানিস্তানের রাজধানী কাবুল দ্রুত পানিশূন্য হয়ে পড়ছে। ভূগর্ভস্থ পানির স্তর গত ১ দশকে ৯০ ফুট নিচে নেমে গেছে। এরই মধ্যেই শুকিয়ে গেছে শহরের অর্ধেক কূপ। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া ও সংক্রমণে ভুগছে লাখো মানুষ। ট্রাম্পের সিদ্ধান্তে মার্কিন সাহায্য বন্ধ হওয়ার পর আরও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি। আন্তর্জাতিক সংস্থা মার্সি কর্পাস আশঙ্কা করছে ২০৩০ সালের মধ্যেই কাবুলে পানির উৎস পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
2030 সালের আগেই পানিশূন্য হয়ে পড়বে আফগানিস্তানের কাবুল শহর। আধুনিক বিশ্বে এটাই হবে প্রথম কোনো দেশের রাজধানী যেখানে দ্রুত ফুরিয়ে যাচ্ছে ভূগর্ভস্থ পানির ভাণ্ডার। এই সংকট দেশটির জন্য শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পরিণত হয়েছে স্বাস্থ্য, অর্থনীতি ও ভয়াবহ মানবিক বিপর্যয়ে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা মার্সি কর্পসের সাম্প্রতিক সতর্কতা বলছে, মাটির নিচের পানি নিঃশেষ হয়ে গেলে সত্যিকার হুমকির মুখে পড়বে কাবুলের অস্তিত্ব। 2021 সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর কার্যত বন্ধ হয়ে যায় বিদেশি সাহায্য। এর মধ্যে চলতি বছর ইউএসএইডের সাহায্য স্থগিতের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটিতে আরও বেড়ে যায় বিপদের মাত্রা। পানির অভাবে কি অচিরেই থেমে যাবে কাবুল শহরের জীবনযাত্রা? মাত্র 3 দশক আগেও 20 লাখের নিচে ছিল কাবুলের জনসংখ্যা, কিন্তু 2001 সালে তালেবান পতনের পর নিরাপত্তা ও উন্নয়নের আশায় অভিবাসনের ঢল নামে রাজধানীতে। বিভিন্ন এলাকা থেকে এখানে পাড়ি জমান অসংখ্য আফগান নাগরিক। জনসংখ্যা বেড়ে বর্তমানে সেটা দাঁড়িয়েছে 50 লাখে। অথচ 2 দশক আগে যে পরিমাণ পানির যোগান ছিল এখনও তেমনই আছে। আফগানিস্তানের কাবুল শহর প্রায় পুরোপুরি নির্ভর করে হিন্দুকুশ পর্বতমালা থেকে আসা বরফ ও হিমবাহ গলে তৈরি হওয়া পানির উপর। জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমেই কমছে বরফ। ভূগর্ভস্থ পানি অতিরিক্ত হারে উত্তোলনের কারণে দেখা দিয়েছে ব্যাপক পানি ঘাটতি। গত 10 বছরে 90 ফুট নেমেছে পানির স্তর। ইতোমধ্যে শুকিয়ে গেছে শহরের অর্ধেকের বেশি কূপ। খোলা লেট্রিন, শিল্পবর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় এর মধ্যেই দূষিত হয়ে গেছে কাবুলের 80% ভূগর্ভস্থ পানি। বিশুদ্ধ পানির জন্য কূপ খুঁড়ছে বহু পরিবার। অনেকে পানি ফুটিয়ে পান করছে। শহর জুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, বমি ও পেটের অসুখ। দূষিত পানি দিয়ে দাঁত ব্রাশ করলেও অসুস্থ হয়ে পড়ছে স্থানীয় বাসিন্দারা। সংকটের সময়ে আফগান নারী ও শিশুদের উপর চাপছে বাড়তি বোঝা। ট্যাঙ্কার থেকে পানি নেয়ার লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছে নারী ও কিশোরীরা। বর্তমান ইসলামিক সরকারের শাসন আমলে নারীরা মাহরাম বা নিকটাত্মীয় ছাড়া বাইরে যেতে পারে না। ফলে পানি সংগ্রহ একাধারে তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা ও সামাজিক সমস্যার কারণ। জলবায়ু পরিবর্তনের কারণে আফগানিস্তানে এখন আগের মতো বরফ পড়ে না। এর পরিবর্তে বেড়েছে বৃষ্টির পরিমাণ। ফলে হঠাৎ বন্যা ঠিকই বাড়ছে, কিন্তু বরফের অভাবে পূরণ হচ্ছে না ভূগর্ভস্থ পানির ঘাটতি। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ বলছে, এমন অবস্থা চলমান থাকলে 2030 সালের মধ্যেই কাবুলে পুরোপুরি শেষ হয়ে যেতে পারে ভূগর্ভস্থ পানির উৎস। শহরের জরুরি পানি ও স্যানিটেশন চাহিদা মেটাতে দরকার হবে $264 মিলিয়ন, কিন্তু দেশটি পেয়েছে মাত্র $8 মিলিয়ন। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে কাবুলের পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়লে কি পদক্ষেপ নেবে আফগান সরকার, সে ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে নেই সুনির্দিষ্ট কোনো তথ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। 24 ঘন্টায় 92 ত্রাণ প্রত্যাশী সহ 115 ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। নিজের জন্য নয়, সন্তানের জন্য একটু আটা চেয়ে আকুতি জানাচ্ছে ফিলিস্তিনিরা। গাজাবাসী খাবার না পেলেও খাদ্য খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে উঠলেও আগামী 3 দিন তাকে বাড়ি থেকে কাজ করতে হবে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে। সন্তানের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আমরা তো মাছ মাংস কিছুই চাই না, সামান্য আটা দেয়া হোক আমাদের। নিজের জন্য না, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে একটু খাবার দেন কেউ, শুধু সন্তানের ভাগটুকু দেন। ক্ষুধার যন্ত্রণা থেকে রক্ষা করুন। ফিলিস্তিনি এমন শত শত মা আজ নিজের জন্য না, শুধু সন্তানকে বাঁচাতে তাদের মুখে একটু খাবার তুলে দিতে গাজার বিভিন্ন ত্রাণ কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। মায়ের আকুতি, নিজের ভাগেরটুকু না হোক, অন্তত সন্তানের ভাগের খাবারটুকু দেয়া হোক। ফিলিস্তিনিরা বলছেন, খাবারের অভাবে তারা মৃত্যুর মুখোমুখি। খাওয়ার জন্য একটু পানীয় আর অবশিষ্ট নেই। ত্রাণ কেন্দ্রে ঘুরে খালি হাতেই ফিরে যাচ্ছেন অনেকে। খাবারের অভাবে যখন ফিলিস্তিনিরা দুর্বিষহ দিন পার করছে, তখন ইসরায়েলি বাহিনী ত্রাণের জন্য অপেক্ষামান এই ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে। এ যেন মরার ওপর খাড়ার ঘা। প্রতিদিন হত্যা করা হচ্ছে শত শত ফিলিস্তিনিকে। 24 ঘন্টায় শতাধিক ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী।
এর মধ্যে শুধু জিকিমে ৭৯ ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের ত্রাণ বিতরণ কেন্দ্রটিতে সবচেয়ে বেশি ত্রাণ প্রত্যাশীর ভিড় ছিল, কিন্তু ত্রাণ নিয়ে বাড়ি ফেরা হয়নি বেশিরভাগ ফিলিস্তিনির। আমরা ক্ষুধায় মরে যাচ্ছি, খাবার কি একটু পানিও তো ভাগে পাইনি। আমরা সমুদ্রের পানি খেয়ে বেঁচে আছি। এখানে এই ত্রাণ কেন্দ্রের ৩টার দিকে এসেছি আমরা কয়েকজন মাত্র, তবুও তারা বলছে সবাই খাবার পাবে না। বলুন তো এখন আমরা কোথায় যাব? এভাবে আর কতদিন বেঁচে থাকবো? এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তার পানি শূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে উঠলেও আগামী ৩ দিন বাড়িতে বসেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন নেতানিয়াহু। এই অসুস্থতার মধ্যেও ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাতে ভীত নন তিনি। কোনো কিছুই নেতানিয়াহুর মানবতাকে জাগিয়ে তুলতে পারছে না। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কমলা রঙের বিড়াল বদলে দিয়েছে এক যুবকের জীবন। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে এমনই এক গল্পের সাক্ষী ছিল লন্ডনের একটি গলি, যেখানে এক ভবঘুরে মাদকাসক্ত যুবকের জীবনে আলো নিয়ে এসেছিল একটি কমলা রঙের বিড়াল। আর এটি শুধু গল্প হয়ে থাকেনি, এই ঘটনা নিয়ে লেখা হয়েছে বই, তৈরি হয়েছে সিনেমাও। কিভাবে বিড়ালটি ওই যুবকের জীবন বদলে দিয়েছে, ডেস্ক রিপোর্টে সেই গল্প জানাচ্ছেন ইমরান মাহমুদ। একটি বিড়াল বদলে দিয়েছিল একজন মানুষের জীবন। এই বিস্ময়কর কাহিনী গড়ে উঠেছিল লন্ডনের এক গলিতে, যেখানে বিড়ালের কারণে নতুন জীবন পান মাদকাসক্ত এক তরুণ। আর এই গল্পের নায়ক হলো বব নামে একটি কমলা রঙের বিড়াল ও জেমস বোয়েন নামের এক যুবক। জেমস বোয়েন একসময় ছিলেন গৃহহীন, হেরোইন আসক্ত, একাকী ও দিশেহারা যুবক। জীবনের চরম হতাশায় ডুবে থাকা এই মানুষটি দিনের পর দিন লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াতেন, থাকতেন সরকারি আশ্রয় কেন্দ্রে, আর রাস্তায় গান গেয়ে কিছু পয়সা অর্জন করে চালাতেন জীবন। এমন অবস্থায় ২০০৭ সালে একদিন তার জীবনে আসে একটি কমলা রঙের বিড়াল। বিড়ালটি ছিল নিঃসঙ্গ, দুর্বল এবং অসুস্থ। জেমস নিজের জমানোর শেষ কটি পয়সা খরচ করে বিড়ালটির চিকিৎসা করান, সেবা করেন এবং নিজের ছোট্ট ঘরে জায়গা দেন। সেখান থেকেই শুরু হয় এক হৃদয়স্পর্শী বন্ধুত্বের সূচনা। জেমস এই বিড়ালটির নাম রাখেন বব। দুজনের বন্ধুত্ব ক্রমেই গাঢ় হতে থাকে। জেমস যখন রাস্তায় গান গাইতেন, বব চুপচাপ তার পাশে বসে থাকত। ববের উপস্থিতি আকর্ষণ করত পথচারীদের। অনেকেই থেমে যেত, ছবি তুলত, টাকা দিত, আর তাতে জেমসের আয়ও বাড়তে থাকে। শুধু তাই না, বব যেন জেমসের মধ্যে নতুন এক আশাবাদ জাগিয়ে তোলে। তিনি ধীরে ধীরে মাদক ছাড়েন, জীবনের প্রতি আগ্রহ ফিরে পান এবং চাকরিতে যোগ দেন। একদিন ববের কারণে পাওয়া নিজের দ্বিতীয় জীবনের অভিজ্ঞতা নিয়ে জেমস লিখতে শুরু করেন। ২০১০ সালে প্রকাশিত হয় জেমসের আত্মজীবন ভিত্তিক বই এ স্ট্রিট ক্যাট নেমড বব, যেখানে তিনি লেখেন কিভাবে বব তার জীবন বদলে দিয়েছে। বইটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা লাভ করে। পরে বইটি থেকে অনুপ্রাণিত হয়ে একটি সিনেমাও তৈরি হয়, যেখানে জেমস নিজেও অভিনয় করেন এবং ববও নিজ চরিত্রে অভিনয় করে। বইটির পরে আরও কয়েকটি সিকুয়েল বের হয়, সবই পাঠক মহলে প্রশংসিত হয়। বব ও জেমস হয়ে ওঠেন এক যুগল প্রতীকের মতো, ভালোবাসা, বিশ্বাস আর পুনর্জন্মের প্রতীক। জেমস বলতেন, অনেকেই ভাবে আমি ববকে বাঁচিয়েছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে সেই আমাকে বাঁচিয়েছিল। এই ছোট্ট বিড়ালটি এক ভবঘুরে মাদকাসক্ত মানুষের মনে যে আলো জ্বালিয়ে দিয়েছিল তা সত্যিই বিস্ময়কর। বব শুধু এক পোষা প্রাণী নয়, সে ছিল সঙ্গী, সহায়ক, বন্ধু এবং বেঁচে থাকার প্রেরণা। দুঃখজনকভাবে ২০২০ সালে বব চলে যায় না ফেরার দেশে। তার মৃত্যুর খবর গোটা বিশ্বে শোকের ছায়া ফেলেছিল। হাজার হাজার ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানায়। জেমস বলেন, আমার হৃদয়ের একটি অংশ হারিয়ে গেছে। ববের সম্মানে লন্ডনে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। বর্তমানে জেমস বোয়েন একজন সফল লেখক এবং প্রাণী সংরক্ষণ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মুখ। তিনি জীবনের দ্বিতীয় সুযোগ পেয়েছেন, আর সেই সুযোগ এনে দিয়েছিল একটি সাধারণ রাস্তার বিড়াল, যে শুধু ভালোবাসা দিয়েই অসাধারণ এক সম্পর্কের জন্ম দিয়েছিল। এই বন্ধুত্বের গল্প প্রমাণ করে ভালোবাসা ও সহানুভূতির শক্তি কতটা গভীর। ছোট্ট একটি প্রাণীর সান্নিধ্যে একজন মানুষ বদলে যেতে পারে, আবার ঘুরে দাঁড়াতে পারে জীবনের মুখোমুখি হয়ে।
আর সে কারণেই বলা হয় একটি বিড়াল বদলে দিয়েছিল জেমস বোয়েনের জীবন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। রাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর মস্কোর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে কমপক্ষে 140টি ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলের পাভলোহরদ শহরে টানা 6 ঘন্টা ধরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইউক্রেনের মুহুর্মুহু ড্রোন হামলায় বড় ধাক্কা লেগেছে রাশিয়ার আকাশপথে। গত 4 রাত ধরে ইউক্রেনীয় ড্রোন হামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজধানী মস্কো। ইউক্রেনের টানা ড্রোন হামলায় মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 19 জুলাই সকাল থেকে এখন পর্যন্ত 230টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী। এর মধ্যে কেবল মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে 27টি ড্রোন। এছাড়া ইউক্রেন সীমান্তের কাছে রোস্তভ ও ব্রায়ান্স্ক অঞ্চলে এবং কৃষ্ণ সাগরের ওপরও ড্রোন ভূপাতিত করার খবর দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর মস্কোর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলো 24 ঘন্টার মধ্যে 10 বার বন্ধ ছিল। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানীর 4টি প্রধান বিমানবন্দরে উড্ডয়ন অবতরণের বিঘ্ন ঘটে এবং 140টিরও বেশি ফ্লাইটকে অন্য রুটে ঘুরিয়ে দিতে হয়। রাশিয়ায় এমন ঘটনা এটি প্রথম নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মে মাসে কিয়েভে 24 ঘন্টার মধ্যে 500টিরও বেশি ড্রোন হামলা চালানোর পর দেশজুড়ে বিমানবন্দরগুলোতে কমপক্ষে 60,000 যাত্রী আটকা পড়েছিলেন। এদিকে শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলের পাভলোহারদ শহরে টানা 6 ঘন্টা ধরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। শহরটিতে রাশিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছেন, যার উদ্দেশ্য গত মাসে স্থগিত হওয়া আলোচনা পুনরায় শুরু করা। রাশিয়ান পক্ষের সাথে পরবর্তী বৈঠকের জন্য ইউক্রেনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। আলোচনার গতিশীলতা বৃদ্ধি করতে হবে, যুদ্ধবিরতি অর্জনের জন্য সবকিছু করতে হবে। ইউক্রেন এই ধরনের বৈঠকের জন্য প্রস্তুত। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের চুক্তি রয়েছে, যা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করতে হবে। আমরা প্রয়োজনীয় অস্ত্র কিনতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় উচ্চ প্রযুক্তির অস্ত্র রপ্তানি করতে প্রস্তুত। জেলেনস্কির এমন বক্তব্যের প্রেক্ষিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধের অবসানে শান্তি চুক্তির বিষয়ে আগ্রহী। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রচেষ্টা ও ধৈর্য দরকার। তবে মস্কোর মূল লক্ষ্য নিজেদের উদ্দেশ্য অর্জন করা। মস্কোর ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণের প্রায় 3.5 বছর পূর্ণ হতে চলেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এর আগে যুদ্ধ বন্ধের জন্য বেশ কয়েকবার আলোচনার চেষ্টা হলেও যুদ্ধবিরতি অর্জন করা সম্ভব হয়নি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 19 বছর আগে ভারতের মুম্বাইয়ে ট্রেনে বোমা হামলায় অন্তত 189 জন নিহতের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 জন সহ 12 জনকে বেকসুর খালাস দিয়েছে মুম্বাই হাইকোর্ট। বলা হয়েছে, অভিযুক্তদের সাজা কার্যকরের জন্য পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাব রয়েছে। ভয়াবহ হামলার 9 বছর পর 2015 সালে নিম্ন আদালত 12 জনকে দোষী সাব্যস্ত করে ফয়জল শেখ, হাসিফ খান, কমল আনসারি, ইতশাম সিদ্দিকী ও নভেদ খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকিদের দেওয়া হয় আজীবন কারাদণ্ড। ওই রায় চ্যালেঞ্জ করে আপিল শুনানির পর সোমবার মুম্বাই হাইকোর্টের বিচারপতি অনিল কিলোর ও শ্যামচন্দক বলেছেন, মামলায় পর্যবেক্ষণ আর যথার্থ প্রমাণের অভাব আছে। এতে অভিযুক্তরা যে অপরাধ করেছেন তা বিশ্বাস করা কঠিন। এই যুক্তিতে দোষী সাব্যস্তের রায় বাতিল করেন মুম্বাই হাইকোর্ট। আসামিদের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকলে তাদের জেল থেকে মুক্তি পেতে আর বাধা থাকবে না। 2006 সালের 11 জুলাই সন্ধ্যা 6:24 থেকে পরবর্তী 11 মিনিটের মধ্যে মুম্বাইয়ের কয়েকটি লোকাল ট্রেনে বিস্ফোরণ হয়। মোট 6টি স্টেশনে বিস্ফোরণ হয়। এতে অন্তত 189 জন নিহত আর 9 শতাধিক মানুষ আহত হয়েছিল। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।